I have a plan for the people of my country, for my country. তারেক রহমান 17 বছর পর বাংলাদেশে তশিল ও সে কহিল আই হ্যাভ আ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। আই হ্যাভ আ প্ল্যান বলে তারেক রহমানকে ব্যঙ্গ করে বক্তব্য দেওয়ায় সার্জিসকে গণধোলাই দিল বিএনপি। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে আসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আই হ্যাভ আ প্ল্যান ঘোষণা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার মধ্যেই জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা সার্জিস আলম একটি জনসভায় তারেক রহমানকে তীব্র ব্যঙ্গ করে বক্তব্য দেন। এরপর ক্ষুব্ধ বিএনপির সমর্থকরা তাকে গণধোলাই দিয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, সার্জিস আলমের বক্তব্য শেষ হওয়ার পরপরই কয়েকশো বিএনপি কর্মী সমর্থক তাকে ঘিরে ধরে মারধর শুরু করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সার্জিস আলম তার বক্তব্যে বলেন, তারেক রহমান 17 বছর পর বাংলাদেশে ফিরে এসে বলেছেন, আই হ্যাভ আ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। কিন্তু কয়দিন যাইতে না যাইতে তারেক রহমান যাদেরকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দিয়েছে খাতা কলমে প্রমাণ হিসাব করেছে, এর মধ্যে 15 জন হইল ঋণ খেলাপি। তিনি আরো বলেন, ঋণ খেলাপি মানে কি? ব্যাংক থেকে লোন নিয়েছে, লোনের টাকা মেরে দিয়েছে আর শোধ দেয়নি। ওই 15 জন ব্যাংক থেকে যে টাকা মেরে দিয়েছে সেটা কার টাকা? জনগণের টাকা। ভয়ঙ্কর কথা হলো, ওই 15 জন মিলে ব্যাংক থেকে জনগণের 6000 কোটি টাকা লুটপাট করেছে। সার্জিস আলম তারেক রহমানের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, আমরা তারেক রহমানের কাছে জানতে চাই, জনাব তারেক রহমান, আপনার পরিকল্পনা কি? যারা এখনো এমপি হয়নি, ক্ষমতায় যায়নি, তারা যদি ক্ষমতায় যাওয়ার আগে 6000 কোটি টাকা লুটপাট করে, তাদেরকে দিয়ে নির্বাচনের পরে আপনি কত হাজার কোটি টাকা লুটপাট করাতে চান? এই উত্তর আমাদেরকে দেয়া লাগবে। তিনি আরো যোগ করেন, এটা নতুন বাংলাদেশ, কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না, কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না। এরপর তিনি একটি গুরুতর অভিযোগ তুলে ধরেন, জনাব তারেক রহমান, 4 দিন আগে আমার শেরপুরের শ্রীবর্দী উপজেলার জামায়াতের সেক্রেটারিকে আপনার বিএনপির সন্ত্রাসীরা দিনে দুপুরে প্রকাশ্যে খুন করেছে। তারেক রহমান, আপনার কাছে আমরা জানতে চাই, নির্বাচনের আগে পরে আপনি আপনার ওই সন্ত্রাসী কর্মীদের দিয়ে আর কয়টা খুন করার প্ল্যান রেখেছেন? সার্জিস আলম আরো বলেন, এই বিগত 1.5 বছরে তোমরা তোমাদের কামড়াকামড়ি, বিএনপি নিজেদের কামড়াকামড়িতে 200 জনকে মেরে ফেলেছে, নিজেদের কর্মী। তারেক রহমান, আপনি আপনাদের ওই নিজেদের কর্মীদের অন্তর্কন্দল থামান, নিজেদের কর্মীদেরকে মারাটা থামান। বাংলাদেশের সকল মানুষকে নিজেদের কর্মী মনে করে এই খুনাখুনি যেটা চালু করেছেন সেটা আপনাকে বন্ধ করতে হবে। বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উপস্থিত বিএনপি সমর্থকরা চরম ক্ষোভে ফেটে পড়েন। তারা সার্জিস আলমকে ঘিরে ধরে চট, থাপ্পড়, লাথি, ঘুষি মারতে শুরু করেন। কয়েক মিনিট ধরে এই গণধোলাই চলে। পরে পুলিশের হস্তক্ষেপে তাকে উদ্ধার করা হয়। সার্জিস আলমের মাথায় ও শরীরে আঘাত লেগেছে বলে জানা গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে বিএনপির পক্ষ থেকে এ ঘটনার নিন্দা জানানো হয়নি, বরং দলের কয়েকজন নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্জিস আলমের বক্তব্যকে অপমানজনক ও মিথ্যাচার বলে উল্লেখ করেছেন। একজন বিএনপি নেতা বলেন, সার্জিস আলমের মতো লোকেরা নতুন বাংলাদেশের নাম ভাঙিয়ে পুরনো রাজনীতি করছে। তারেক ভাইয়ের পরিকল্পনা দেশকে এগিয়ে নেওয়ার, লুটপাটের নয়। অন্যদিকে এনসিপি নেতারা এই ঘটনাকে গণতান্ত্রিক অধিকার হরণ বলে অভিহিত করেছেন। তারা দাবি করেছেন, সার্জিস আলম শুধু প্রশ্ন তুলেছেন, তার জন্য এমন হামলা অগ্রহণযোগ্য। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে, কাউকে গ্রেফতার করা হয়নি এখনো। সার্জিস আলম বলেছেন, তিনি তার বক্তব্যে অটল রয়েছেন এবং নতুন বাংলাদেশে সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। মুন্সিগঞ্জে বিএনপি স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ 2। মুন্সিগঞ্জ 3 আসনের সদর উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 2 জন গুলিবিদ্ধদের খবর পাওয়া গেছে। শনিবার দুপুর 12টার দিকে উপজেলার মোল্লাকাদি ইউনিয়নে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শনিবার বেলা 12টার দিকে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের সমর্থকরা মুন্সিকান্দি এলাকায় প্রচারে বের হন। এ সময় ধানের শীষ প্রতীকের সমর্থক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অজির আলী এবং ইউনিয়ন বিএনপির সাবেক নেতা আওলাদ মোল্লার অনুসারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। মুহূর্তের মধ্যে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। তার মধ্যে মুন্সিগান্ধী গ্রামের লিজন সরকার ও মনির হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ প্রধান বাহারুল আলম কূটনৈতিক মর্যাদার পাসপোর্ট বদল করে সাধারণ পাসপোর্ট নিতে চান। সম্প্রতি তিনি সরকারি পাসপোর্ট সমর্পণের ইচ্ছা প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেন।
তবে জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে খোদ আইজিপির পাসপোর্ট সমর্পণের এ খবরে প্রশাসনের তোলপাড় শুরু হয়েছে। চুক্তির মেয়াদ ৮ মাস বাকি থাকতে কেন তিনি এখনই সাধারণ পাসপোর্ট নিতে চান তা নিয়ে সচিবালয় সহ পুলিশ সদর দপ্তরেও নানা আলোচনা ডালপালা মেলছে। এদিকে পুলিশ ভেরিফিকেশন ও দুটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন প্রাপ্তির বিধিনিষেধ ছাড়াই খুব সহজে সরকার সংশ্লিষ্টরা যাতে লাল পাসপোর্ট সমর্পণ করে এবং সাধারণ পাসপোর্ট নিতে পারেন সেজন্য সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পূর্বের এ সংক্রান্ত সিদ্ধান্ত সংশোধন করে স্পষ্টীকরণের নামে প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে এ সরকারের আমলে ইতোপূর্বে জারি করা বিধিনিষেধ সাবেক সরকারের কূটনৈতিক পাসপোর্টের জন্য বহাল রেখে বর্তমান সরকারের জন্য শিথিল করা হয়েছে। সূত্র জানায় বাহারুল আলম নিজেই তার কূটনৈতিক পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্ট ইস্যুর জন্য পত্র দেন। এ বিষয়ে অনাপত্তি চেয়ে ৩ ফেব্রুয়ারি তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর চিঠি দিয়েছেন। ভোলায় ইসলামী আন্দোলন ও জামায়াত কর্মীদের মধ্যে মারামারি, আহত 4 জন। ভোলার সদরে নির্বাচনী আলাপচারিতার জেরে ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 4 জন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তারেক মেম্বার বাড়ি সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক মেম্বারের বাড়ির সামনের একটি চায়ের দোকানে বসে নির্বাচনী আলাপ করছিলেন স্থানীয় ইসলামী আন্দোলনের নেতা শফিক ও সাইফুল এবং জামায়াত কর্মী সাইদ ও কামাল। আলোচনার এক পর্যায়ে তাদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয় এবং তা হাতাহাতিতে রূপ নেয়। উপস্থিত স্থানীয়রা প্রাথমিক পর্যায়ে তাদের থামিয়ে দিলেও তারা বাড়িতে ফিরে পুনরায় সংঘর্ষে লিপ্ত হন। এ ঘটনায় উভয় পক্ষের 4 জন আহত হন। এরপর খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোহাজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। মারামারির ঘটনায় কোনো পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পোস্টাল ভোট দিলেন আনিসুল পলক সহ ভিআইপি বন্দীরা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কারাবন্দীরা জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এই নজিরবিহীন উদ্যোগের আওতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারাগারে থাকা নিবন্ধিত বন্দীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ক্ষমতাচ্যুত সরকারের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও জুনাইদ আহমেদ পলক। কারা অধিদপ্তর সূত্র জানায়, মঙ্গলবার থেকে শুরু হওয়া এই বিশেষ ভোট গ্রহণ কার্যক্রমে শুক্রবার পর্যন্ত ৫,৯৯০ জন নিবন্ধিত বন্দীর মধ্যে ৪,০৬৭ জন ভোট দিয়েছেন। একই সঙ্গে তারা চলমান সংস্কার বিষয়ক গণভোটেও অংশ নিচ্ছেন। শনিবার এই ভোট গ্রহণের শেষ দিন। এদিন নিবন্ধিত বাকি ১,৯২৩ জন বন্দীও ভোট দেওয়ার সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে ভোট না দিলে তাদের ভোটাধিকার বাতিল বলে গণ্য হবে। এই ঐতিহাসিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন কারাগারে থাকা প্রায় অর্ধশত ভিআইপি বন্দী, যাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিবন্ধিত ৩৯ জন হাই প্রোফাইল বন্দীর মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত সরকারের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও জুনাইদ আহমেদ পলক। নিবন্ধিত ভিআইপি বন্দীদের মধ্যে ২২ জন রাজনৈতিক নেতা, ১১ জন সাবেক সচিব এবং ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। ভোট কার্যক্রম পরিচালনার সুবিধার্থে ঢাকা বিভাগকে 2টি সাংগঠনিক অংশে ভাগ করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগ 1-এর আওতায় ১,৪৭৬ জন এবং ঢাকা বিভাগ 2-এর আওতায় ১,১৮৩ জন বন্দী নিবন্ধিত হয়েছেন। ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে সহকারী কারা মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদ জানান, প্রতিটি নিবন্ধিত বন্দীকে একটি প্যাকেটে 3টি খাম দেওয়া হচ্ছে। এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার এবং গণভোটের জন্য হ্যাঁ ও না অপশন সহ পৃথক ব্যালট পেপার অন্তর্ভুক্ত রয়েছে। বন্দীরা ভোট প্রদান শেষে খামগুলো সিল করে কারা কর্তৃপক্ষের কাছে জমা দেন। পরে ডাক বিভাগের এক্সপ্রেস সার্ভিসের মাধ্যমে সেগুলো নির্বাচন কমিশনে পাঠানো হয়। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সাধারণ ভোটের সঙ্গে এই পোস্টাল ব্যালট যুক্ত করে চূড়ান্ত ফল ঘোষণা করবে।